হালকা হালকা বৃষ্টি পড়ছে, কোথাও কেউ নেই। মাধবী রাস্তা দিয়ে হেঁটে আসছিল, কাঁধে ছিল স্কুল ব্যাগ। আজ পুরো ক্লাস করতে পারেনি কারণ পেট ব্যথা করছিল। এই আসার পথে রাস্তার মধ্যে তার পিরিয়ড শুরু হয়ে গেছে, রক্তের দাগটা দেখা যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল দুটো বখাটে ছেলে। মাধবী তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা ছেলে মাধবীর পেছনে খেয়াল করে। একটা ছেলে বলল, দেখ পেছনে সিল মারা, লাল সিল। এটা বলেই ওরা হাসাহাসি শুরু করলো। এগুলো শুনে মাধবী জোরে জোরে হাঁটা শুরু করলো। বখাটে টাইপের ছেলেটা বলল, চল দোস্ত, ওই মেয়েটাকে লাল সিলের উপরে লাল সিল মেরে দেই। অন্য ছেলেটি বলল, না রে ভাই, আমি যাব না, তোর মন চাইলে তুই যা। এবার ওই ছেলেটি মাধবীর পেছনে হাঁটতে লাগলো। মাধবী ভয় পেয়ে হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। ছেলেটাও মাধবীর পাশাপাশি এসে পড়লো। তারপর বিচ্ছিরি হেসে বলল, ইউ আর লুকিং সো সুইট। মাধবী কিছু না বলে মাথা নিচের দিকে নামিয়ে হাঁটতে লাগলো। ছেলেটা কত জঘন্য জঘন্য কথা বলছে, কথাগুলো শুনলেই গা ঘিন ঘিন করে। এই রাস্তা থেকে এক দৌড়ে বাসায় চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু এই অবস্থায় মুখ বুজে থাকতে হবে। যত তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হয়। অনেকক্ষণ ধরে ছেলেটা বিশ্রী বিশ্রী কথা বলছিল। মাধবী কিছু না বলেই চুপচাপ হাঁটছিল। এবার হঠাৎ করে ছেলেটা মাধবীর হাত চেপে ধরলো। মাধবী আতঙ্কিত চোখে ছেলেটার দিকে চেয়ে বলল, হাত ছাড়ুন প্লিজ। হাত তো ছাড়ার জন্য ধরিনি, আজকে বাসায় যাওয়া লাগবে না, আমার সাথে চলো। হাত ছাড়ুন ভাইয়া প্লিজ, বাসায় যেতে হবে আমাকে। বাসায় কালকে যাবি, আজকে আমার সাথে চল। মাধবী কাঁদতে কাঁদতে হাত মোচড়ানো শুরু করলো। মাধবীর মাথায় কোনো বুদ্ধি আসছে না। হঠাৎ মাধবী সজোরে ছেলেটার হাতে কামড় বসিয়ে দিল। ছেলেটা তৎক্ষণাৎ মাধবীর হাত ছেড়ে দিল। মাধবী হাত ছাড়া পেয়েই দৌড়াতে লাগলো। ছেলেটাও পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মাধবী একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ছেলেটি মাধবীকে দাঁড় করিয়ে বলল, রিল্যাক্স, কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছিলে কেন? পিছনে একটা ছেলে। এতটুকু বলতে না বলতেই ছেলেটা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। যে ছেলেটা মাধবীকে সাহায্য করছে তার নাম ছিল ইয়াদ। ইয়াদ ছেলেটার সামনে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলল, কি ভাই, ওনাকে বিরক্ত করছেন কেন? তোর সমস্যা কি? অনেক সমস্যা, আমি এগুলো সহ্য করতে পারি না, আমার হাত নিষ্পিস করে। এটা বলে কোষে দুটো ঘুষি দিয়ে কলারটা চেপে ধরে মাধবীর সামনে নিয়ে এসে বলল, সরি বল। ছেলেটা মাধবীর দিকে তাকিয়ে সরি বলল। তারপর ইয়াদ আরো দুটো থাপ্পড় দিয়ে ছেলেটাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটা দৌড়ে পালালো। ইয়াদ মাধবীর দিকে ফিরতে লক্ষ্য করলো মাধবীর পিরিয়ড হয়েছে। তারপর ইয়াদ হাসতে হাসতে বলল, এতদিন জানতাম পানির মধ্যে রক্তের গন্ধ পেলে কুমির চলে আসে, এখন দেখলাম মেয়েদের রক্তের গন্ধে লাফাঙ্গারা ছুটে আসে। বলেই ইয়াদ নিজের শর্টটা খুলে মাধবীর কোমরে বেঁধে দিল। মাধবী একটা টু শব্দও করেনি, শুধু সূর্যের উজ্জ্বল আলোতে একটা সরল মুখশ্রী একটা ছেলেকে দেখতে লাগলো। ছেলেটার মুখে একটা আশ্চর্য মায়া আছে, যেটা সবাইকে মুগ্ধ করতে যথেষ্ট। সব মিলিয়ে এত সুন্দর লাগছিল মাধবী যে এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে গিয়েছিল মাধবী। ইয়াদের ডাকে মাধবীর হুঁশ এলো। ইয়াদ বলল, আপনার বাসা কোথায়? কল্পলোক 2 নম্বর গলি, এমতাহের ভিলা। কত তলায়? 4 তলায়। ও আচ্ছা, আমি 5 তলায়। আজই আসলাম ওই বাসায়, চলুন আপনাকে দিয়ে আসি। ইয়াদ পেছনে আর মাধবী সামনে হাঁটতে লাগলো। ওরা হাঁটতে হাঁটতে গেটের সামনে আসতেই ইয়াদ বলল, এবার আপনি চলে যান। ইয়াদ এটা বলেই চলে যেতে চাইলে মাধবী পেছন থেকে ডেকে বলল, ধন্যবাদ। এইসব ধন্যবাদের কিছু নেই, আমরা প্রতিবেশী, তাই প্রতিবেশীকে প্রতিবেশী সাহায্য করবে, এটাই স্বাভাবিক। আপনার বয়সী আমার বোনও আছে, তাই এটা আমার কর্তব্য। এখন বাসায় যান। মাধবী সৌজন্যমূলক হেসে গেট দিয়ে ঢুকে গেল। নিজেদের ফ্ল্যাটের সামনে এসে মাধবী শার্টটা কোমর থেকে খুলে ব্যাগে ভরে নিল, কারণ এটা বাসার কেউ দেখলে অনেক কৈফিয়ত দিতে হবে। এমনিতে কৈফিয়ত দেওয়াটা মাধবীর পছন্দ না। শার্টটা ব্যাগে ঢুকিয়ে মাধবী কলিং বেল নক করলো। 2 মিনিট পর মাধবীর ছোট বোন রশনি দরজা খুললো। মাধবী ভেতরে ঢুকতেই রশনি বলল, আপু তোর পেছনে তো অবস্থা খারাপ, রাস্তা দিয়ে এসেছিস কিভাবে? হেঁটে এসেছি। এখন চুপ কর। আম্মু কই? 5 তলায় গেছে, নতুন ভাড়াটিয়া এসেছে, ওদের সাথে দেখা করতে গেছে। ও আচ্ছা, দরজাটা আটকে দে, আমি ওয়াশরুমে যাচ্ছি, আম্মু আসলে খুলে দিস। আচ্ছা। মাধবী রুমে গিয়ে দরজা আটকে দিয়ে ব্যাগ থেকে শার্টটা বের করে ঘ্রাণ নিতে লাগলো। অদ্ভুত মায়াবী ঘ্রাণ। এমনিতে যে কোনো অবিবাহিত পুরুষের ঘ্রাণ যে কোনো অবিবাহিত মেয়েকে বিমোহিত করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ইয়াদের শরীরের ঘ্রাণটা অদ্ভুত। মাধবী চোখ বন্ধ করে ইয়াদকে ভাবতে লাগলো। ওর হাসিটা এখনো মাধবীর চোখে লেগে আছে। মাধবী বুঝতে পারলো ইয়াদ হচ্ছে তার কল্পনার পুরুষ। মাধবী নিজে নিজে হাসলো, ভাবলো তার কল্পনার পুরুষের শার্টটা সে নিজের হাতে ধুয়ে দেবে। তাই শার্টটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমে ঢুকেই বাথটব ছেড়ে গোসল করতে লাগলো। আজ মাধবীর মনে অনেক আনন্দ। সে তার কল্পনার পুরুষকে খুঁজে পেয়েছে, গোসল করছে আর তাকে নিয়ে ভাবছে। গোসল করতে করতে একসময় বাথরুমের আয়নার দিকে তাকালো। হঠাৎ সে লক্ষ্য করলো বাথরুমের আয়নার ভেতরে ইয়াদকে দেখা যাচ্ছে। মাধবী লজ্জা পেয়ে বলল, আপনি তো মানুষ সুবিধার না। ইয়াদ আয়নার ভেতর থেকে বলল, কেন, আমি আবার কি করেছি? উপকার করেছেন ভালো কথা, তাই বলে আমি গোসল করছি এখানে এসে তাকিয়ে থাকতে হবে? আমাকে তো আপনি এখানে নিয়ে এসেছেন, আমি তো আসতে চাইনি। আমি কখন আপনাকে নিয়ে আসলাম? এই যে গোসল করতে করতে আমাকে ভাবছেন তো, আমি কি না এসে থাকতে পারি? মাধবী বুঝতে পারলো ইয়াদ তার কল্পনায় তার সাথে কথা বলছে, তাই সে একটু মুচকি হাসি দিয়ে আবারও ট্যাবের নিচে এসে গোসল করতে লাগলো। এইদিকে মাধবীর মা আইরিন রহমান বাথরুমের সামনে এসে বাথরুমের দরজায় টোকা দিয়ে বলল, আর কতক্ষণ গোসল করতে হবে, তাড়াতাড়ি বের হ। মাধবী চুল ঝাড়তে ঝাড়তে দরজা খুললো। আইরিন রহমান বললেন, কিরে, স্কুল থেকে এসে এতক্ষণ ধরে গোসল করছিস, খাওয়া লাগবে না? হ্যাঁ আসছি, তুমি তাড়াতাড়ি গিয়ে ডাইনিং এ ভাত দাও, তাড়াতাড়ি আয়। বলেই মাধবীর মা আইরিন রহমান চলে গেলেন। শার্টটা রশির সাথে শুকাতে দিয়ে মাধবী এবং তার ছোট বোন রোশনি ছাদে দাঁড়িয়ে আছে। রোশনি বলল, মানুষ ধন সম্পদ পাহারা দেয়,
যায়, আর তুই একটা শার্ট পাহারা দিচ্ছিস। এই শার্টটা যে ধন সম্পদের চেয়ে বেশি সেটা তুই বুঝবি কিভাবে? তোর ধন সম্পদ তুই পাহারা দে, এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। বলেই রশনি দৌড় দিল। এই দাঁড়া দাঁড়া বলছি। কিন্তু রশনি দাঁড়ালো না। রশনি সিঁড়ি দিয়ে নামার সময় এই বিল্ডিং এর তৃতীয় তলার ভাড়াটিয়া প্রিয়া আপুর সাথে ধাক্কা খেলো। প্রিয়া বলল, কিরে এইভাবে দৌড়াচ্ছিস কেন? আমার আপু দৌড়ানি দিয়েছে। বলেই রশনি আবারও দৌড়ে নেমে গেল। প্রিয়া ছাদের দিকে উঠে গেল। প্রিয়া ছাদে এসে দেখলো মাধবী একটা শার্টের সামনে দাঁড়িয়ে আছে। কিরে মাধবী, তুই এখন 3 পিস বাদ দিয়ে শার্ট পরা শুরু করেছিস? না আপু, আমি শার্ট পরতে যাব কেন? তাহলে শার্টটা কার? আছে একজনের, তোমাকে বলা যাবে না। বলেই মাধবী দড়ি থেকে শার্টটা নিয়ে চলে গেল। মাধবী 5 তলায় ইয়াদদের বাসার সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিতে লাগলো। একটু পর লক্ষ্য করলো ইয়াদ দরজা খুলে বের হলো। মাধবী দেখে ইয়াদ বলল, আমার শার্ট নিয়ে এসেছেন বুঝি? হ্যাঁ দিন। না, আয়রন করে এনে দেবো। সমস্যা নেই, আমি আয়রন করতে পারবো, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু পর আয়রন করে এনে দিচ্ছি। আচ্ছা, আমি ছাদে যাচ্ছি, আপনি আয়রন করে ছাদে নিয়ে আসেন। তাহলে তো ভালোই হবে, আপনি ছাদে যান, আমি এক্ষুনি আয়রন করে নিয়ে আসছি। বলেই মাধবী খুশি হয়ে শার্টটা আয়রন করতে চলে গেল। এর কিছুক্ষণ পর মাধবী শার্টটা আয়রন করে ছাদে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে মনে ভাবলো, এই যেন মেঘ না চাইতে বৃষ্টি। ওর কল্পনার পুরুষকে ছাদে পেয়েছে, মন খুলে কথা বলা যাবে। সচরাচর এই ছাদে তেমন কেউ উঠে না, আর পরন্ত বিকেলে ছাদের মধ্যে যদি মনের মানুষ সাথে থাকে তাহলে বিকেলটা অনেক সুন্দর হয়। আজ মাধবী যেভাবেই পারে ইয়াদের সাথে কিছুটা ফ্রি হয়ে যাবে এবং সুযোগ পেলে মনের কথা খুলে বলবে। কথাগুলো ভাবছিল আর মাধবী একা ধুপা করে ছাদের সিঁড়ি বেয়ে উঠছিল। একদম উপরে গিয়ে মাধবীর চোখ ছানা বড়া হয়ে গেল। সে লক্ষ্য করলো ইয়াদ এবং প্রিয়া আপু ছাদের কিনারায় দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সামনের দিকে তাকিয়ে কি যেন বলছে। ওদের পেছনে যে মাধবী এসেছে এটা ওদের খেয়াল নেই। মাধবী যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। মাধবী অবাক হয়ে ভাবলো, প্রিয়া আপুর সাথে ইয়াদ ভাইয়ের সম্পর্ক কি? আর তাছাড়া ইয়াদ ভাই বাসায় আজই প্রথম উঠেছে, ওরা কি কথা বলছে এটা শোনার জন্য মাধবী পা টিপে টিপে ওদের পেছনে গিয়ে দাঁড়ালো। ইয়াদ বলল, জানো প্রিয়া, তোমাকে আরো কাছাকাছি পাওয়ার জন্য আমি আমার আগের বাসা ছেড়ে এই বাসায় রুম ভাড়া নিয়েছি। এবার তো বুঝতে পেরেছো যে তোমাকে আমি কতটা ভালোবাসি। প্রিয়া বলল, তোমাকেও কাছাকাছি পাওয়ার জন্য এই বিল্ডিং এর 5 তলা রুম খালি হওয়ার সাথে সাথে তোমাকে আমি জানিয়ে দিয়েছি এবার আমরা দুজন প্রতিদিন বিকেল বেলা এই ছাদে এসে প্রেম করব। মাধবী বুঝতে পারলো যাকে নিয়ে সে এতক্ষণ মনের রাজ্যে প্রেমের তাজমহল গড়ল সেটা ছিল একটা মরিচিকা। তাই মাধবী শার্টটা ওদের পেছনের ছাদের উপরে ফেলে রেখে হতাশ হয়ে চলে আসতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, পৃথিবীর সব ভালোবাসা পরিপূর্ণ হয় না, আর একতরফা কখনোই ভালোবাসা হয় না। চোখের দেখায় যে কাউকে ভালো লাগতে পারে, তাই চোখের দেখায় মন প্রাণ উজাড় করে দেওয়ার আগে খবর নিই সে এখনো আপনার অপেক্ষায় আছে কিনা। না হলে আমাদের গল্পের নায়িকা মাধবীর মতো আপনারও বৃন্তে বসন্ত নষ্ট হয়ে যাবে। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।